সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন দুপুরে বাড়িধারায় জানাজা, কাল মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন। উজানের ঢলে শেরপুরের শতাধিক গ্রাম প্লাবিত, প্রাণ গেছে ৩ জনের। ময়মনসিংহ অর্ধ শতাধিক গ্রামে বানের পানি। চার দিনের ব্যবধানে ফের চট্টগ্রামের রাষ্ট্রীয় তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ১ নাবিকের মৃত্যু, জীবিত উদ্ধার ৪৬। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আজ। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে বিএনপি জানতে চাইবে সরকারের অবস্থান। এবং লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ২,০০০ ছাড়ালো, জাতিসংঘের উদ্বেগ, গোলান মালভূমিতে ২ আইডিএফ সেনা নিহত। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে পুরো সংবাদ। সাবেক রাষ্ট্রপতি ও দেশের খ্যাতিমান চিকিৎসক AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। শুক্রবার রাত ৩:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষিয়ানি রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফুসফুসের সংক্রমণ নিয়ে ২ অক্টোবর হাসপাতালে ভর্তি হন বদরুদ্দোজা চৌধুরী। দীর্ঘদিন ধরে ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বি চৌধুরী। এভাবে আমাদের সবার সাথে থেকে একেবারে মনোযোগ খুলে করে আল্লাহ তাআলা দিবেন। আপনারা সবাই যেহেতু রাজনীতি করতেন, হয়তো রাজনীতির কারণে, রাজনীতির বক্তব্যের কারণে, রাজনীতির সিদ্ধান্তের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিবেন। শনিবার সকাল 8:30টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। বাদ জোহর বাড়িধারার বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা হবে। আগামীকাল নিজ বাড়ি মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বর্ণাঢ্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। মুন্সিগঞ্জের সন্তান বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক জীবনের সূচনা হয় ১৯৭৮ সালে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব ছিলেন তিনি। চিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জিয়াউর রহমানের সরকারে উপপ্রধানমন্ত্রী এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০১ সালের ১৪ নভেম্বর অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে বিএনপি ছেড়ে ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশের নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আরও অবনতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতির। ঢলের পানিতে মৃত্যু হয়েছে ৩ জনের। শেরপুর সদর, ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলার প্রায় সবকটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম। পানিবন্দী ১ লাখেরও বেশি মানুষ। ভেসে গেছে মাছের ঘের, কয়েক হাজার হেক্টর ফসলি জমি। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে প্লাবিত ৫০টির বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠো ফোনে নেটওয়ার্কও নেই এসব এলাকায়। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। রাতে পানি কিছুটা কমলেও সকাল থেকে ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভেঙে গেছে শেরপুর সদর, ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলার প্রায় সবকটি নদীর বাঁধ। পানিতে তলিয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন ১ লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ী উপজেলায় এখন পর্যন্ত ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোজার ঠাই। এরকম পানি আর দেখিনি, হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা। খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। আমাদের বাড়ি ঘরে খুব পানি উঠছে। এরপরে আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই সারাদিন।
গরু বাছুর ছাগল বেড়া যা আছে সব আমরা কিছু ছাইরা দিছি, কিছু রাস্তায় উড়াইছি। সারা রাত বৃষ্টি করছে, দেখছি উড়ানোর মধ্যে পানি সামান্য একটু, দেখতে দেখতে পানি এক ধাক্কায় আসি বেরিয়ে এখানকার মানুষের বাড়ি থাকতেছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উঁচা হয়ে এই মুখে পড়ছে, বাড়ি ঘর উঠে পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দুর্গতদের। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দিরঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। প্লাবিত হয়েছে 50টিরও বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেই মুঠোফোনের নেটওয়ার্কও। পানিবন্দী 20,000-এর বেশি মানুষ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন মারা গেছেন, জীবিত উদ্ধার করা হয় 46 জনকে। গতরাত 12টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ। এই সময় আতঙ্কিত বেশ কয়েকজন নাবিক লাফিয়ে পড়েন সাগরে। পরে নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার করেন 48 নাবিককে। এ ঘটনায় সাগরে লাফিয়ে পড়া এক নাবিকের মৃত্যু হয়। 11,600 টন ক্রুড অয়েল থাকায় ট্যাঙ্কারটির আগুন রাত 3টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরও একটি অয়েল ট্যাঙ্কার। গতকাল মধ্যরাতের কিছুক্ষণ পরে আনুমানিক 12:30টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে আগুন লেগে যায়। এই জাহাজটি চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজে 11,000 টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর 3টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও 3টি টাগ যোগদান করে। সর্বমোট 7টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। তৃতীয় দফায় শুরু হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। এতে অংশ নেবে বিএনপি সহ 7টি রাজনৈতিক দল। শনিবার দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে আলোচনা শুরু হবে। জানা গেছে শনিবার বেলা 2:30টায় বিএনপির সঙ্গে বৈঠক দিয়ে সংলাপ শুরু হবে। বিকেল 3টায় জামায়াত ইসলামী, বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ, 4টায় বাম গণতান্ত্রিক জোট, 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 5:30টায় এবি পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। এর আগে সর্বশেষ গত 31 আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দিনই আলোচনায় অংশ নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলটির নেতাদের দাবি, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনও সন্তোষজনক না হলেও দেশের পক্ষে ও রাষ্ট্র পরিচালনার স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান তারা। বিভ্রান্তি কাটিয়ে ওঠার পাশাপাশি ষড়যন্ত্র এড়াতে নির্বাচনের একটি রোড ম্যাপ দরকার বলেও মনে করেন দলটির নীতি নির্ধারকরা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে 6টি কমিশন গঠন করা হলেও কাজের ধীরগতির জন্য সমালোচনার মুখে সরকার। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে শনিবারের সংলাপে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিতে চায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে কথা বলতে হবে, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা বলতে হবে। আরো প্রশাসনের কিছু বিষয় আছে যেগুলো আমরা ওনাদেরকে পরামর্শ আকারে দিতে চাই। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের 2 দফা বৈঠক হলেও সংস্কার ও দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে প্রত্যাশিত দৃশ্যমান অগ্রগতি না হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে সংলাপে। বিগত সরকার যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী তারাই বলছে, তারা যাদেরকে বসিয়ে গেছে ওখানে বিভিন্ন পদে তাদেরকে পদায়িত করেছে, বসিয়েছে, সেটার যদি পরিবর্তন না হয় তাহলে তো সংস্কার বা আমরা যেটা
প্রত্যাশা করছি পরিবর্তন, সেটা সম্ভব না। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে সেইভাবে যে পরিবর্তন আসার কথা সেটা আসেনি। মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, সেটা কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই, এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করে সে অনুসারে সংস্কার ও আনুষাঙ্গিক কাজ এগিয়ে নিলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও মত বিএনপির নীতি নির্ধারকদের। অন্তর্বর্তীকালীন হলে তো তাদের একটা সময়ের পরে ছেড়ে দিতে হবে, এবং ছেড়ে দেবে কার কাছে? প্রধান হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই ক্ষমতা ছেড়ে দিয়ে তারা সরকার থেকে বিদায় নিতে পারবে। অতএব এটা তো আমার বিবেচনায় সরকারেরও এটা প্রধান লক্ষ্য হওয়া উচিত। জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে গেলে আপনাকে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে আপনাকে যত সত্তর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে দেশের মালিক জনগণের কাছে যেতে হবে। তাদের চিন্তার প্রতিফলনের মাধ্যমে আপনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারবেন। প্রথমে ইনস্টল করতে হবে, এটা অব্যাহত রাখতে হবে। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনা দরকার বলেও মনে করে বিএনপি। এইসবের ভিত্তিতে প্রস্তাবনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ব্রিফ করছেন নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছাড় দেওয়া হবে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পুলিশ সাংবাদিক সহযোদ্ধা হিসাবে একসাথে কাজ করতে পারলে দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি অনেকাংশেই কমে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি ডিবিকে দেশের জনগণের আস্থার জায়গা তৈরিতে আপনাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি প্রিয় নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই, কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। পূজা উপলক্ষে সকলকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার ডিবির পক্ষ থেকে। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। আমাদের সবার প্রিয় এই ঢাকা শহর। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন না অংশগ্রহণ করে। যে যেখানে আছেন সবাই আইন ও বিধি মেনে চলবেন। ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি সব সময় আপনাদের পাশে আছে। একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ডিবি টিম সারা দিন রাত কাজ করে যাবে। এই প্রত্যাশায় আপনাদের সার্বিক সহযোগিতা, সার্বিক সাহায্য কামনা করে ডিবিকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমার এই পরিচিতি অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Amazing taste, Mr. Noodles. Enjoy the best. গাজীপুরের জিরানি এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন তারা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমরা যেমনটি আগে দেখেছি যে শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করেছিলেন এর আগেও, কিন্তু নতুন করে কি দাবিতে বিক্ষোভ অবরোধ করেছেন শ্রমিকেরা, সেই বিষয়টি জানাবেন।
লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু গাজীপুরের যে চন্দ্রা এলাকা রয়েছে সেই এলাকায় নবীনগর চন্দ্রা সড়কে কিন্তু আইরিশ ফ্যাশন লিমিটেডের যে শ্রমিকরা রয়েছেন তাদের বার্ষিক ছুটি এবং আপনার টিফিন বিল এবং নানা দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তা আমরা যেটা জানতে পেরেছি যে সকাল থেকে যে নানা দাবিতে কিন্তু সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং সাধারণভাবেই কিন্তু প্রতিদিনের মতন আজকেও কিন্তু সেই আন্দোলনে শরিক হয়েছেন যে সাধারণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের ফলে কিন্তু আশপাশের যে এলাকা আছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং স্বাভাবিকভাবে এই রুটে যাতায়াতরত যত গাড়ি আছে বা সবগুলি স্থবির হয়ে পড়েছে সবকিছু। অর্থাৎ এখানে কিন্তু এই আন্দোলনের ফলে যে এই রুটে যাতায়াত যারা করেন তারা কিন্তু একটি মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং তারা ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়ি বন্ধ রেখেছেন এবং এই ফলে কিন্তু সড়কে যাতায়াতকারী যারা রয়েছেন তারা কিন্তু নানাভাবে দুর্ভোগে পড়েছেন। তো আপনারা জানেন এছাড়া গাজীপুরের যে সকাল থেকেই বিভিন্ন যে পোশাক কারখানা রয়েছে 98 ভাগ পোশাক কারখানায় কিন্তু স্বাভাবিক উৎপাদনে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা। তো এই দিকে কিন্তু গাজীপুরের যে অংশ রয়েছে অর্থাৎ অন্য উপজেলার যে পোশাক কারখানাগুলো রয়েছে সে সমস্ত পোশাক কারখানায় কিন্তু স্বাভাবিক পরিবেশ বিরাজ করতেছে। কারণ শুধু চন্দ্রা নবীনগর সড়কের একটি পোশাক কারখানায় আইরিশ ফ্যাশন লিমিটেডের যে শ্রমিক তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন। তারা কিন্তু বলছেন যে বাৎসরিক ছুটি এবং বোনাস এবং টিফিনের যে বিল সেটা তারা চাচ্ছেন এবং এর জন্য কিন্তু আন্দোলনে তারা সকাল থেকে অবস্থান করছেন এবং অর্থাৎ 10টা থেকে কিন্তু তারা রাজপথে এই সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন। তো এই ছিল গাজীপুরের আমার শিল্প অঞ্চল থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নজরুল। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। হাসপাতাল ঘিরে প্রকাশ্যে সক্রিয় রয়েছে একাধিক দালাল চক্র। এছাড়া স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রয়েছে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ। কর্তৃপক্ষের উদাসীনতায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পাবনা থেকে এস এ আসাদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এক অনিয়মের ভাগাড়। তালিখাতা করলেও শেষ হবে না দাবি স্থানীয়দের। অনিয়মের একটি উদাহরণ দেখা যাক। 2022 সালের 8 সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে সমস্যা দেখা দেয়, যা মেরামতে খরচ হয় মাত্র 500 টাকা। কিন্তু ওই তারিখের ভাউচারে দেখানো হয় 2টি এসি ও 5টি ফ্রিজ মেরামতের খরচ। সে বাবদ 2023 সালের 6 জুন 22,000 টাকা উত্তোলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনা একবার নয়, ঘটেছে বহুবার। অথচ এই অস্বাভাবিক মেরামত খরচের বিষয়ে কিছুই জানে না বলে দাবি মেরামতকারী প্রতিষ্ঠানগুলো। নকল ভাউচার বানানোর অভিযোগ তাদের। যে মেমো দেখানো হচ্ছে আমারে, সেই মেমোর নাম, ঠিকানা সবকিছুই, ফোন নাম্বার আমারই আছে, অথচ ওরা মেমোটা আপনার জাল করে আপনার বিল ওটা নিছে। হয়তো মনে করেন যে আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আপনি মেমোটা দেন তো একটু, আমরা একটা বিল করবো, আমার মেমো নাই তো এই জন্য আমরা বিল করবো। দুর্নীতি, অনিয়মের পাশাপাশি হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। সবচাইতে বেশি লাগে আরবিএস এবং ইসিজি। এটা হসপিটালের মধ্যে আছে কিন্তু এটা ওইভাবে করানো হয় না। ওষুধ পাচ্ছে না, দেখা যাচ্ছে 10-11টার মধ্যেই ওষুধের ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার মতো সাধারণ গরিব মানুষ, আমার যে আসি আমরা যে হাসপাতাল সেবার জন্য, এটা তো সেবা তো থাকতে হবে, আরও ওরা পারলে তো তারা দিয়ে পারলে এইটুকু সুবিধা। আমাদের হাসপাতালে শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স, তাও ঠিকমতো সার্ভিস পাচ্ছে না সাধারণ মানুষ। শুধু তাই নয়, করোনাকালে স্বেচ্ছাসেবকদের জন্য বরাদ্দ হওয়া সম্মানী ভাতা 9/6-এর অভিযোগও উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এসব অনিয়মে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ হাসপাতালটির শীর্ষ কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাতের বিরুদ্ধে। আমরা ওই সিরিয়াল মেনটেন করে দেই, লোকজনের মনে করেন যে লাইন বাই লাইন দাঁড় করে দেই, এভাবে মেনটেন করা হয়েছিল। দুর্নীতির অভিযোগ অসত্য দাবি করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। আসলে এই তথ্যটা আসলে সম্পূর্ণই একটা ভুল তথ্য। অনিয়মের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে আপনি ধরেন কি করলে আমি সাথে সাথে এটা তদন্ত কমিটি করে এইটা, শুধু তাই না, ওনার বিরুদ্ধে যদি এই অভিযোগ থাকে সরাসরি বিভাগীয় মামলার জন্য করে দিই। গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে অব্যবস্থাপনা ও হয়রানি মুক্ত করতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ঘনিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। দেশ জুড়ে বেড়েছে ব্যস্ততা। শেষ মুহূর্তে রং তুলির ছোঁয়ায় কারিগররা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার সৌন্দর্য। ধর্মীয় নেতারা জানায়, এবারও দুর্গাপূজার উৎসব মুখর পরিবেশে আয়োজনে নেওয়া হয়েছে প্রস্তুতি। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের। মানিকগঞ্জে দুর্গাপূজা ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায় নিপুণ হাতের ছোঁয়ায় কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমাদের এই মন্দিরে আমরা উৎসব পালন করি। এবারও ঠিক একইভাবে আমরা পালন করবো, এই প্রত্যাশা আমাদের রয়েছে। অধিক নিরাপত্তার জন্য আমরা সিসিটিভির ব্যবস্থা করেছি। এটা সার্বক্ষণিক, আমাদের 24 ঘন্টায় এটা সচল আছে। অন্যান্য বারের মতো বরং আরও একটু জোরে সোরে একটু আনন্দ করতে চাই। মা যেন আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। এবছর মানিকগঞ্জে 513টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবকও। আমাদের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। আশা করি সকলের সার্বিক সহযোগিতায় এবং প্রচেষ্টা এবারও আমাদের মানিকগঞ্জের দুর্গোৎসব সুন্দর সফলভাবে আমরা সমাপ্ত করতে পারবো। ভোলায় 106টি মণ্ডপে নেওয়া হয়েছে পূজার প্রস্তুতি। প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে তুলির পরশ বুলাচ্ছেন কারিগররা। অনেক মণ্ডপেই প্রতিমা প্রস্তুত শেষে চলছে সাজসজ্জা। সনাতনীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এখন অপেক্ষা শুধু কবে পুজোটা আসবে। আমার খুব মনে আনন্দ ফিল হচ্ছে। প্রতিমার কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। আশা করি সার্বিক সবকিছু দিক দিয়ে আমরা এবার খুব ভালোভাবে পূজা উদযাপন করব। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, সেখানে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল পেট্রোল থাকবে এবং আমাদের গোয়েন্দা তৎপরতাও থাকবে, যেন কোনো অবস্থাতেই কোনো দুষ্কৃতিকারী এবং কোনো কুচক্রী, কোনো ষড়যন্ত্রকারী যেন আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট না করতে পারে। চুয়াডাঙ্গায় এবার 102টি মণ্ডপে হবে দুর্গাপূজা। শেষ সময়ে প্রতিমা রং করতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এবারের পূজাও জাঁকজমকপূর্ণভাবে হবে বলে জানায় আয়োজকরা। সবাই মিলে আমরা একটা সুন্দর পূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রার্থনা আছে মা যেন আমাদের এই সকল বিশ্বময় জগৎ থেকেই যেন সর্বদুঃখ এবং দুর্দশা নির্ধন করে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আসলে আমাদের এই শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করব। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা পুরো বছরটাই অপেক্ষা করি। আমরা খুব আনন্দিত যে তারা যেভাবে, প্রশাসন লোক যেভাবে আমাদেরকে দেখভাল করছেন, তো বিগত দিনের থেকে আরও সুন্দর বলে আমরা মনে করি। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে এরই মধ্যে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসব। এবার দোলায় চড়ে আসবেন দেবী দুর্গা আর ফিরে যাবেন হাতির পিঠে চড়ে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।